সেই নদীর মাধ্যমে জীবিকা নির্বাহ করা থেকে দৈনন্দিন কাজ সারত 2 গ্রামের মানুষ। আজ বাজার থেকে আসার সময় বড় একটা কলসি কিনে নিয়ে এসো। আগের কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। ওই ছোট কলসিতে বেশি পানি আটতো না, দুবার করে নদীতে যেতে হতো পানি ভরার জন্য। তো আগে বলবে না এই কথা? আমি কাজে যাচ্ছি আর তুমি এতক্ষণে বলছো? আপাতত কিছু একটা দিয়ে পানি ভরে নিয়ে এসো, পরে বাজার থেকে আসার সময় কলসি কিনে নিয়ে আসবো। দেখি, ভাবিদের ওখানে 2টো কলসি আছে, ওখান থেকে একটা কলসি নিয়ে গিয়ে পানি ভরে আনি। মা, কোথায় যাচ্ছ তুমি? তোর চাচিদের বাসায়, তুইও আমার সাথে চল। আচ্ছা মা, চলো। আরে, বিথি আর বিথির মা যে, তা কোথায় যাচ্ছ তোমরা? যাচ্ছিলাম তোমার কাছেই, আমাদের কলসিটা ভেঙে গেছে। তোমাদের 2টো কলসি, তাই আরেকটা কলসি ধার নিতে এসেছিলাম। ও, ধার দিতাম তোমায় আমাদের কলসি, কিন্তু আমাদের তো প্রতিদিন 2 কলসি পানিই লাগে। এই দেখো, 2টো কলসি নিয়ে নদীর পাড়ে যাচ্ছি পানি আনতে। তোমাকে আরেকটা কলসি দিলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। থাক তাহলে, আমি দেখি আজ তাহলে অন্যভাবে কাজ চালানো যায় কিনা। চল বিথি, বাড়ি যাই আমরা। এত দূর হেঁটে আসলাম, এখন আবার বাড়ি ফিরে যাব? এই দেখো মা, তুমি নদীর পার যাবে শুনে আমার খেলনা কলসিটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম। চলো, এই কলসিতে পানি ভরে নিয়ে যাই। ওটুকু কলসিতে আর কতখানি পানি বা ভরবে? মেয়েটা যখন শখ করে কলসিটা নিয়ে এসেছে নদীর পানি ভরে নিয়ে যাওয়ার জন্য, ওকে নিয়ে যেতে দাও। ওকে আবার কষ্ট করে এত দূর হেঁটে আসবে? হ্যাঁ মা, চলো। তুমি না হয় আবার এসো পানি ভরে নিয়ে যাওয়ার জন্য, আমাকে শুধু এই কলসিটা ভরে নিয়ে যেতে দাও। ঠিক আছে চল, তোর জেদের সাথে আমি আর পেরে উঠলাম না। আরে ভাবি যে, কেমন আছো? ওটা কি তোমার মেয়ে? কতদিন পর দেখলাম। হ্যাঁ ভাবি, আমার মেয়ে বিথিও, যার কথা প্রতিদিন তোমায় বলি। আমাদের বাড়ি দূরে তো, তাই প্রতিদিন ওকে নিয়ে আসতে পারি না। তো তোমার ছেলে রাজু কোথায়? এই তো এখানেই আছে। দেখ রাজু, কে এসেছে। এটা হচ্ছে ভাবির মেয়ে বিথি। ওর সাথে কথা বল আর খেল তুই। আজ আর একা একা বিরক্ত লাগবে না তোর। আজ আমি বেশিক্ষণ থাকবো না ভাবি, বিথির কলসিতে পানি ভরা শেষ। এখন বাড়ি চলে যাব, আবার আসতে হবে এখানে। আবার কেন আসবে? আর তোমার কলসি কোথায়? তুমি পানি নেবে না? আমার কলসিটা ভেঙে গেছে, কলসি চেয়েও পেলাম না, তাই বাড়ি থেকে অন্য একটা হাঁড়ি অথবা পাতিল নিয়ে আসবো পানি নিয়ে যাওয়ার জন্য। ও, এই সামান্য কারণে আবার কষ্ট করে বাড়ি ফিরে যাবে? এই নাও, আজ আমার এই কলসিটাতে পানি ভরে নিয়ে যাও। তোমার কলসি কেনার পর না হয় ফেরত দিও। তোমার কলসি আমাকে দিয়ে দিচ্ছ? তোমার সমস্যা হবে না? না, আমার বাড়ি তো কাছেই, আমার কোনো সমস্যা হবে না। নিয়ে যাও কলসি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে কি করব। সামান্য একটা বিষয় যদি তোমাকে সাহায্য না করতে পারি, তাহলে কেমন দেখায়? সেই কবে থেকে চিনি তোমায়। আমরা 2 গ্রামের মানুষ সবসময় মিলেমিশে থাকি। আমাদেরকে দেখেই তো আমাদের বাচ্চারা শিখবে। একদম ঠিক বলেছ তুমি, তোমাকে অনেক ধন্যবাদ ভাবি। সবাই যদি তোমার মতো হতো। সেদিনের মতো নদীর পাড় থেকে বিথি আর বিথির মা বাড়ি ফিরে গেল। এরপর প্রায় প্রতিদিন বিথি তার মায়ের সাথে যেত নদীতে পানি আনতে। এই বিথি, চলো আমরা নদীর ওপারে যাবো আজ সবাই মিলে। না, মা বলেছে আমাকে নদীর কাছে না যেতে। এখন নাকি পানিতে অনেক স্রোত, পড়ে গেলে আর উঠতে পারবো না। ভয় পেলে নাকি? কিচ্ছু হবে না। এই দেখো, ছোট নৌকা নিয়ে এসেছি একটা, সবাই মিলে পার হয়ে যেতে পারবো কোনো চিন্তা ছাড়াই। তুই ওকে বাদ দে তো রাজু, ও তো আর আমাদের মতো নদীর পাড়ে খেলে বড় হয়নি, তাই পানি দেখে ভয় পায়। চল আমরাই যাই নদীর ওপারে। রাজু, চল। পরে ওকে নৌকায় ওঠানোর পর যদি কান্নাকাটি শুরু করে, তখন উল্টা আমরাই বিপদে পড়বো। দরকার নেই এমন ভীতু মেয়েকে আমাদের সাথে নেওয়ার। আমরা নিজেরাই ওপারে যাবো। কে বলেছে আমি ভীতু? আমি ভীতু না। তো ভীতু না হলে চলো আমাদের সাথে। হ্যাঁ চলো, কিন্তু মাঝপথে যদি কান্না শুরু করে দাও, আমরা কিন্তু তোমাকে পানিতে ফেলে দেব। ঠিক আছে, আমি যাব তোমাদের সাথে, আর কান্নাও করব না।
কিন্তু আমার মাকে তোমরা কেউ কিছু বলো না। তোমার মাকে বলে আমরা নিজেরা বিপদে পড়তে যাব নাকি? এখন আমাদের সবার মা গল্প করতেই ব্যস্ত আছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তোমরা সবাই তৈরি থাকো। আর একে একে সবাই তার নৌকায় উঠে পড়ে। নৌকাটা এত ছোট যে আমি ঠিক মতো বসতেই পারছি না। তুই একাই দুজনের জায়গা নিয়ে নিলে কিভাবে বসবি? আমাকে আর বিতিকে দেখ, দুজন কত আরামে বসে আছি। হ্যাঁ, তোরা তুই পাট করে তো বসবি আরামে, তোদের সাথে আমার তুলনা কি করে দিস? আচ্ছা, আমরা সবাই এভাবে নদীর পাড়ে যাচ্ছি কেন একা একা? আর এদিকে তো কোনো মানুষও নেই। আমাদের কোনো বিপদ আপদ হলে তো কেউ এগিয়েও আসতে পারবে না। আরে, এর জন্য তো এদিকে দিয়ে আসা, যাতে কেউ টের না পায় আমরা নদীর ওপারে যাচ্ছি। শুনেছি নদীর ওপারে নাকি অনেক বড় বড় গাছ আছে, আর সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর পাখির বাসাও আছে। ভাবছি ওখান থেকে 2-4টে পাখির বাচ্চা ধরে এনে পালবো। এই সামান্য কারণে তোমরা এভাবে কাউকে না বলে নদী পার হচ্ছ? এই মেয়ে বেশি কথা বলে। আমি আগে বলেছিলাম ওকে ঘরে নিয়ে না আসতে, এখনই মনে হয় কথা শুরু করবে। আমি তো শুধু তোমাদেরকে সাবধান করে দিতে চাইছিলাম। ঠিক আছে, আমি এখন একদম চুপ থাকবো, আর কিছু বলবো না। আজ অনেকক্ষণ গল্প করলাম ভাবি, বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে। বিথি কোথায় চলে গেল? বিথি, কোথায় গেলি তুই? ওরা হয়তো খেলা করছে একসাথে, তুমি আর একটু থাকো। এত তাড়া কিসের? 2 দিন যাবত যে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা তো এই কয়দিন বের হওয়ার সুযোগই পায়নি। থাকতাম, কিন্তু দেখো আকাশ কেমন কালো করে আসছে, আবার ঝড় আসবে মনে হয়। আর বাতাসেও নদীর পানি কেমন উত্তাল হয়ে উঠেছে। বাচ্চাগুলোকে এখন চোখে চোখে রাখাই ভালো। তাই তো, আমি তো খেয়ালই করিনি। আমাদের উচিত এখন ওদেরকে খুঁজে বের করা। চলো ওদের খুঁজে বের করি। অন্যদিকে নদীর পানির স্রোত বেড়ে যাওয়ার ফলে রাজুদের ছোট নৌকা নড়াচড়া শুরু করে দিল। প্রায় সবাই নৌকা থেকে পড়ে যেতে ধরলো। চল রাজু, আমরা বাড়ি ফিরে যাই, ঝড় আসছে। সবাই এখন আমাদের খোঁজা শুরু করবে, খুঁজে না পেলে চিন্তা করবে। আরে, কাছাকাছি তো চলে এসেছে প্রায়। এত দূরে এসে চলে গেলে হবে? মেয়েদেরকে এখানে আনাই আসলে ঠিক হয়নি। দেখছিস, এখন বিথিকে দেখে সুমিও কেমন ভয় পাওয়া শুরু করেছে। আমরা 2 বন্ধু মিলে এখানে আসলে কোনো সমস্যাই হতো না। এই 2 মেয়ের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের সব সময় নষ্ট। একদম ঠিক বলেছিস তুই, আমারই ভুল। কেন যে তোর কথা শুনলাম না আগে? আমি কি এতক্ষণ একটা কথা বলেছি তোদের? শুধু শুধু আমাকে দোষারোপ করছিস। আবহাওয়া ভালো না দেখি তো সাবধান করলাম তোদের। সুমি কথা শেষ করতে না করতেই নদীর বড় এক স্রোত এসে ধাক্কা দিল তাদের, আর বল্টু নৌকা থেকে পড়ে যেতে ধরলো প্রায়। সবাই বল্টুকে ধরো, নয়তো পানিতে পড়ে যাবে। আমি আর বিথি ওর 2 হাত ধরেছি, কিন্তু ওর ওজনের জন্য ওকে আমরা ধরে রাখতে পারছি না। সুমি, তুই তাহলে নৌকার বল্টুটা ধর, আমি আর বিথিকে তুলছি। ঠিক আছে, আয় তুই। আমাকে বাঁচা তোরা, আমাকে পানিতে পড়ে যেতে দিস না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বল্টু, তুই ভয় পাস না, আমার হাত শক্ত করে ধরে উপরে উঠে আয়। রাজু, আমার হাত ধরে উপরে উঠে এসো। কিন্তু রাজু তো নৌকা থেকে খানিকটা দূরে গিয়ে পড়েছে। সুমি, তুই নৌকাটা রাজুর কাছে নিয়ে যা তাড়াতাড়ি। কিভাবে নিয়ে যাব? নৌকা তো এখন ওদিকে ঘোরানোও যাবে না। আর ওই স্রোতে নৌকা নিয়ে গেলে আমরা সবাই নৌকা সহ ডুবে যাব। এখন উপায়? রাজু তো আরো দূরে সরে যাচ্ছে। এই স্রোতে তো ও সাঁতারও কাটতে পারছে না ঠিক মতো। এখানে কিভাবে আসবে? আমি যাচ্ছি রাজুকে বাঁচাতে। বিটি, বোকামি করো না। তুমি সাঁতার জানলেও এই স্রোতে নিজেই সাঁতরে বাঁচতে পারবে না। রাজুকে বাঁচানো তো আরো দূরের কথা। তোমার থেকে রাজু অনেক ভালো সাঁতার জানে। না, আমি এইভাবে রাজুকে পানিতে ভেসে যেতে দেখতে পারবো না। যেভাবেই হোক রাজুকে বাঁচাবোই আমি। বল্টু, তুই বিটিকে আটকা, নয়তো দুজনকেই হারাতে হবে আমাদের। আমি ওকে আটকাচ্ছি, তুই নৌকাটা নিয়ে তাড়াতাড়ি পাড়ের দিকে এগিয়ে চল, নয়তো আমরা সবাই মারা পড়বো। তাহলে রাজুর কি হবে? রাজু আমাদের নৌকা থেকে অনেক দূরে চলে গেছে। ওকে বাঁচানোর চেষ্টা করে আমাদের নিজেদের মারার কোনো মানে নেই। এই সুমি, তুই চল তো, আর দেরি করিস না। রাজুকে বাঁচাতে পারবো না আমরা। আর একটু দেখো তোমরা, ওকে এইভাবে ফেলে রেখে যেও না। আমাদের আর কিছু করার নেই বিথি, আমরা বাধ্য হচ্ছি রাজুকে রেখে চলে যেতে। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম।
অনেক কষ্টে নৌকাটা তীরে নিয়ে আসতে পেরেছি। না আনতে পারলে আমরা আজ নির্ঘাত মারা যেতাম। একদম ঠিক বলেছিস। তুই না থাকলে যে আজ আমাদের কি হতো। ভাগ্য ভালো যে তুই ছিলি। তোমরা দুইজন কি রাজুর কথা ভুলে গেলে? ও চিরজীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেল, আর তোমরা এখানে এভাবে নিজেরা বেঁচে থাকার আনন্দ করছো। ওকে কিভাবে ফেলে রেখে আসতে পারলে তোমরা? তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে রাজুকে ফেলে রেখে এসেছি? আমি না থাকলে রাজু কেন, আজ তোমরা কেউই বেঁচে থাকতে পারতে না। কোথায় আমাকে ধন্যবাদ জানাবে তা না করে উল্টো আমাকেই কথা শোনাচ্ছ। খুশি না হয়ে উল্টো রাগ দেখাচ্ছ। এজন্য মানুষের ভালো করতে হয় না। আমি খুশি হলে তো আমার আনন্দ দেখাবো তোমাদের। তুমি যত যাই বলো না কেন, আমি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। বিথি, তুই এখানে কি করছিস? তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। কতবার বলেছি তোকে আমার থেকে বেশি দূরে যাবি না, অথচ তুই এত দূরে এসে বসে আছিস। এই ঝড় বাদলের ভেতর তোদেরকে পাগলের মতো খুঁজেছি আমরা। তোর সারা শরীর ভিজে কি হয়েছে? এদিকে আয়। বিথি, রাজু কোথায়? তোমরা তো একসাথে থাকো সব সময়। ও কোথায়? ওকে দেখছি না যে। চাচি, রাজু তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে চাচি। আপনাকে যে কিভাবে বলবো আমরা কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমার তো ভয় করছে। কি হয়েছে? আমাকে সব খুলে বলো। চাচি, রাজওয়ান আমাদের মাঝে নেই। ঝড়ের ভেতর নদীর স্রোতে কোথায় ভেসে গিয়েছেও আমরা কেউ জানি না। ওকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। এ কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। সুমি একদম সত্য কথা বলছে চাচি। রাজু আর আমাদের মাঝে নেই। আমরা ওর লাশটাও আমাদের সাথে করে আনতে পারিনি। কি রে বিথি, বল্টু আর সুমি কি বলছে এসব? তোরা মজা করছিস না তো আমাদের সাথে? না মা, ওরা যা সত্যি তাই বলছে, কোনো মজা করছি না। কিভাবে কি হলো আমার রাজুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি কিভাবে কি হয়েছে। বিথির অনেক ইচ্ছা ছিল নদীর ওপারে যাওয়ার। ওর ইচ্ছা পূরণের জন্যই এই খারাপ আবহাওয়ার মধ্যে রাজু নৌকা নিয়ে বের হয়। ওর সাথে আমরাও যাই, কিন্তু নৌকায় ওঠার কিছুক্ষণ পর ঝড় ওঠে আর নদীতে স্রোত বেড়ে যায়। সেই স্রোতে বিথি পানিতে পড়ে যায়, আর বিথিকে বাঁচাতে গিয়ে রাজুও পানিতে পড়ে যায়। এরপর কি হলো? বিথিকে নৌকায় তুলে দেওয়ার পর রাজুর আর শক্তি থাকে না নৌকায় ওঠার, তাই রাজু পানিতে তলিয়ে যায়। আমরা সবাই মিলে রাজুকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু রাজুকে বাঁচাতে গেলে আমাদের জীবনের ঝুঁকি হয়ে যাবে বলে বিথি আমাদেরকে জোর করে নদীর পাড়ে নিয়ে এসেছে। তাই আমরা সুযোগ থাকা সত্ত্বেও রাজুকে বাঁচাতে পারিনি। তার মানে সব দোষ বিথির? বিথির কারণেই আমি আমার রাজুকে হারিয়েছি আজ। আমার ভালোবাসার প্রতিদান তুমি আর তোমার মেয়ে আমাকে এভাবে দিলে? তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে কখনো এমন কাজ করবে না। বিথি, তুই বল, ওরা যা বলেছে সব সত্যি কিনা? তুই নিজে বাঁচার জন্য রাজুকে ফেলে রেখে এসেছিস কিনা? না মা, সুমি মিথ্যা কথা বলছি। আমি এই কাজ করিনি। বল্টু তো ছিল আমাদের সাথে। এই বল্টু, তুই বল, আমি যা বলছি সব সত্যি কিনা? না মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমি যা বলছে সব সত্যি। যেখানে এই গ্রাম থেকে নদীর পানি নিয়ে গিয়ে খেয়ে বাঁচো তোমরা, সেখানে আমার ছেলের তোমার মেয়েকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মরতে হয়। এভাবেই আমাদের উপকারের প্রতিদান দিলে তোমরা। বিথি, তুই এই কাজ কিভাবে করলি? মা, ওরা মিথ্যা কথা বলছে। আমি এমন কিছু করিনি। আমি অনেক চেষ্টা করেছি রাজুকে বাঁচানোর, ওরাই আমাকে বাঁচাতে দেয়নি। এই মেয়ে আমার ছেলেকে মেরে আবার বড় বড় মিথ্যা বলছি। বিথির মা, তুমি এখনই তোমার মেয়েকে আমার সামনে থেকে সরাও, নয়তো আমি হয়তো কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। বিথি, তুই আর একটা কথাও বলবি না। আমার সাথে বাড়ি চল। হ্যাঁ যাও, আর যেন তোমাদেরকে নদী বা গ্রামের আশেপাশেও না দেখি, নয়তো তোমার কোলও খালি হবে। কয়েকদিনের মাঝে এই ঘটনা দুই গ্রামে ছড়িয়ে পড়ল। সবুজপুরি গ্রামের মানুষরা নদীর পানি ব্যবহার করতে এলে ফুলতলির গ্রামের মানুষরা বাধা দিল। এই নিয়ে ফুলতলি গ্রামের চেয়ারম্যানের কাছে দুই গ্রাম বিচার নিয়ে বসলো। বুঝেছি, তোমার কল খালি হয়েছে রাজুর মা, তাই তুমি রেগে আছো। কিন্তু নদীটা তো আমাদের দুই গ্রামেরই অংশ, শুধু আমাদের গ্রামের নয়। সেই কবে থেকে আমরা সবাই মিলেমিশে এই নদী ব্যবহার করি। একজনের জন্য সবাইকে তো আর বিপদে ফেলতে পারো না তুমি। না, ওই গ্রামের সবাই বিপজ্জনক। ওদেরকে আমাদের গ্রামে আসতে দিলে কাল হয়তো আরেক মায়ের কোল খালি হবে। কেমন মা বাবা বাচ্চাদেরকে এমন শিক্ষা দেয়? আমি নির্দোষ, আমি কিছু করিনি। তুমি চুপ থাকো, মিথ্যাবাদী মেয়ে। না মা, ও সত্যি বলছে। আমাকে মারার পিছে ওর কোনো হাত নেই। বিথি একমাত্র নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলে আমাকে বাঁচাতে চেয়েছে। যেখানে আমার পুরনো বন্ধুরা আমাকে রেখে
নিজের জীবন বাঁচানোর চিন্তা আগে করছে। রাজু, তুই ফিরে এসেছিস? তোর কিছু হয়নি? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমাকে মারার পিছে কারোরই হাত নেই মা। আমি নিজের নৌকা সহ সবাইকে নিয়ে নদীর ওপারে যেতে চেয়েছিলাম, এতে কারোই দোষ নেই। এতদিন অসুস্থ হয়ে নদীর ওপারে একটা বাড়িতে ছিলাম, সৃষ্টিকর্তা আবার চেয়েছেন বলেই সুস্থ হয়ে তোমার কাছে ফিরে এসেছি। তুমি আর কাউকে দোষারোপ করো না। বিথির মা, না জেনে আমি তোমাদের সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। তোমরা আমায় ক্ষমা করে দিও। তোমার জায়গায় থাকলে আমিও হয়তো এমন করতাম। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। আশা করি সবার ভুল বোঝাবুঝি দূর হয়েছে। এজন্যই ভালো বন্ধু বানানো অনেক জরুরি, যে তোমাকে বিপদের মুখে ফেলে রেখে আসবে না আর তোমার নামে মিথ্যে বলবে না। আশা করি এখন থেকে দুই গ্রামের সবাই আবার আগের মতো মিলেমিশে থাকবে আর নদীর পানি ব্যবহার করবে।